বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের উপপাদ্য 11 ব্রহ্মগুপ্তের উপপাদ্য যেটা সেটা তোমাদের বর্ণনা সহ প্রমাণ শিখাবো বা আলোচনা করব। সবার কাছে বই রাখবা। যে দেখা যাচ্ছে না সাধারণ নির্বাচন তো আসলে মুখে আমি বলবো, তোমরা বইয়ের দিকে তাকাইলেই হবে। এই জায়গায় লেখা যদি দেখা নাও যায় তাহলেও কোনো প্রবলেম হওয়ার কথা না, সাথে বই রাখবা। বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দু বৃত্তের পরিধির উপরে থাকবে, ঠিক আছে? এইরূপ একটা চতুর্ভুজের কর্ণ দুটা যদি পরস্পর লম্ব হয় এবং ওই লম্বদ্বয়ের ছেদবিন্দু হতে যে কোনো একটা সরল বাহুর উপরে অঙ্কিত লম্ব আঁকলে ওই লম্বটার বর্ধিতাংশ যে বাহুর উপরে লম্ব হয়েছে তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটাই প্রমাণ করতে হবে। তো মুখে এইভাবে বললে হয়তো বুঝতে পারবা না, চিত্রটার দিকে তাকাও। যে এ বি সি ডি চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত। এই চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে এম বিন্দুতে ছেদ করেছে। এখন এই লম্ব বিন্দু হতে যে কোনো একটা বাহুর উপরে অঙ্কিত লম্ব এর বর্ধিত অংশ ওই বাহুর বিপরীতটাকে সমদ্বিখণ্ডিত করবে বলতেছে। তা আমরা এম বিন্দু হতে বিসি বাহুর উপরে এমই লম্ব এঁকেছি। এমিটা কি? বিসি বাহুর উপরে লম্ব। তাহলে এই লম্বের বর্ধিত অংশ এই বিসি বাহুর বিপরীত বাহু এডি কে সমদ্বিখণ্ডিত করবে, মানে এফটা এডি এর মধ্যবিন্দু হবে, ঠিক আছে? তাহলে সাধারণ নির্বাচনটা কি বলতেছে? যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপরে অঙ্কিত লম্ব আঁকলে ওই লম্বের বর্ধিতাংশটা যে বাহুর উপরে লম্ব আঁকা হয়েছে তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সাধারণ নির্বাচন কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? তোমরা যাদের দেখতে একটু ঝাপসা মনে হচ্ছে, এখন তো সাধারণ নির্বাচন দেখতে না পাইলেও সমস্যা নেই। চিত্র দেখা যাচ্ছে। মনে করলাম এ বি সি ডি চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যার কর্ণ এসি এবং বিডি পরস্পর লম্বভাবে এম বিন্দুতে ছেদ করেছে। এম ই বিসি এর উপরে লম্ব আঁকা হলো। ই এম এর বর্ধিত অংশ এ ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এফ সমান ডিএফ, ঠিক আছে? আবার বলতেছি বিশেষ নির্বাচনটা। মনে করলাম এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিসি এবং বিডি কর্ণ দুইটা পরস্পর লম্ব। কোন বিন্দুতে ছেদ করেছে? লম্বভাবে এম বিন্দুতে। এম হতে বিসি এর উপরে এম ই লম্ব আঁকা হলো। তাহলে ই এম কে বর্ধিত করলে বিসি এর বিপরীত যে বাহু এডি তাকে সমদ্বিখণ্ডিত করবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনে কি কারোর প্রবলেম আছে? বলো, যদি কোনো কথা থাকে বলতে পারো। আলবি, কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, বিশেষ নির্বাচনে কারোর সমস্যা নেই ধরে নিলাম। এখন আমি এখান থেকে প্রমাণ শুরু করব, কিন্তু এখানে একটা জিনিস বলতেছি সেটা একটু ইজি করে নাও। দেখো, এফ
এ এম কোণ, এইটা ই বি এম কোণ, আবার এইটা কার সমান, ই এম সি কোণের সমান। এটা আবার কার সমান, এ এম এফ কোণের। দেখো তো এই যে চারটা কোণ সব সমান, রিলেশন লিখলাম, কথাটা ঠিক আছে কিনা একটু যাচাই করে আসি। আমি প্রমাণটা এখান থেকে সুন্দর করে লিখে দিব, কিন্তু এই যে এই কথাটা আগে বুঝে নাও। এই কোণটা ডিএসি কোণ কোন চাপের উপরে দণ্ডায়মান, এডি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আবার এই কোণটা, এটাও এই সিডি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তোমরা সাধারণ জ্যামিতি থেকে জানো, একই চাপের উপরে দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ বা সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে সিডি চাপের উপরে এই কোণটা এবং এই কোণটা দণ্ডায়মান না? দণ্ডায়মান। তাহলে এই কোণ দুইটা কি হবে? সমান হবে। এই কোণ দুটার নাম কি? ডিএসি। আর আরেকটা হলো সিবিডি। তো ডিএসি কে আমরা কি এটা লিখতে পারি না? এফ এ এম লিখতে পারি। এম এ এফ অথবা এফ এ এম, যে কোনো একটা লিখলাম। এরপরে ডি এ ডি বি সি এর পরিবর্তে কি লিখলাম? ই বি এম লিখলাম। এইটার এইটা সমান। এরপরে আবার দেখো এইটা আর এই কোণটা সমান, এইটার এইটা সমান। কেন সমান? এইটা আর এইটা মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা আর এইটা মিলে 90। কারণ কি? এই কর্ণ দুইটা পরস্পর লম্বভাবে ছেদ করেছিল, তাহলে এই দুইটা মিলে 90। তার মানে এইটা এর পূরক। আবার দেখো এইটা আর এইটা মিলেও 90, কারণ এইটা 90 ডিগ্রি। তাহলে এই যে এখানে যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, তাহলে এইটা আর এইটা মিলে কি? দুইটা মিলে সমকোণ। আবার এই দুইটা মিলেও সমকোণ। তাহলে এই কোণটা এইটারও পূরক, আবার এইটারও পূরক। ঠিক আছে? তাহলে মনে করো এ একটা কোণ, বি একটা কোণ, এরা যদি উভয়ই সি কোণের পূরক হয়, তাহলে এ আর বি সমান হবে। কারণ আমি বলতেছি এ সি কোণের পূরক, বিটাও যদি এ সি কোণের পূরক হয়, তাহলে এ আর বি সমান হয়। এ আর সি মিলেও 90, বি আর সি মিলে 90 হওয়া মানে এ সমান বি। তাহলে কি আমরা বলতে পারবো যে ই বি এম কোণ সমান ই এম সি কোণ? বলতে পারবো। এই যে এই কারণে এটা লিখলাম। এর পরিবর্তে পরে আবার দেখো ই এম সি কোণ সমান লেখা যায় এ এম এফ কোণ। এইটা কারণ এটা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান, তাহলে আমরা কি পেলাম? এই কোণটা সমান এই কোণটা, আবার এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা। এখন এইভাবে একবারে লিখলে তো তার বর্ণনা দিতে হবে। তো বর্ণনা দিয়ে এইবার লিখে দিই। তোমরা লিখলে লিখতে পারো, বইয়েও লিখতে পারো যদি বুঝো, সমস্যা নাই। এবার লেখা দেখা যাচ্ছে কিনা বলবা। দেখা না গেলে আমি একটু বড় করে লিখবো। একই চাপ সি ডি এর উপর। স্যার আর একটু বড় করে লেখ। একটু বড় করে লিখবো। আচ্ছা, তাহলে একই চাপ
এবার দেখা যাচ্ছে জি স্যার যাই। সিডি। ঠিক আছে এবার আচ্ছা, সিডি থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। উপর দণ্ডায়মান বলে সি এ ডিকোণ সমান সিবি এম কোণ, এটা সমান। অর্থাৎ এম এ এফ কোণ সমান ইবি এম কোণ। আবার ই বি এম এই কোণটা সমান ই এম ই কোণ। তার কারণ কি, যেহেতু উভয়ই বি এম ই এফ অতএব আমরা এখান থেকে পাচ্ছি এম এ এফ কোণ সমান সি এম। এই যে এটা এটার সমান, আবার এটার সমান, তাহলে আমরা এই দুটা ইনফরমেশন থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এটার সমান, আবার এটার সমান হতে হবে। তো আবার এম এ এফ সমান এ এম এফ, যেটা বিপরীত কোণ। সি এ এম এফ সমান, আবার এম এফ দুটাই লিখলাম, আর জি স্যার এটা ঠিক আছে তো। এম এ এফ সমান এ এম, না এটাই এখনো যায় নাই, তো এটাই যায় নাই। আমরা এইটা সমান সি এম ই সমান এ এম এফ লিখবো আগে। আচ্ছা, এই কথাটা লিখে ডানে নোটটা কারণটা দিয়ে দিতে হবে। এম এ এফ সমান এ এম এফ, যেহেতু সি এম কোণ সমান এ এম এফ, কারণ বিপরীত। এখন ত্রিভুজ এ এম এফ, এই ত্রিভুজে আমরা কি বললাম, এম এ এফ কোণ সমান এ এম এফ। অতএব এই জায়গায় লিখি, অতএব এ এফ সমান এফ। এটাকে আমরা 1 নম্বর দিয়ে ডিনোট করলাম। কি কারোর প্রবলেম আছে এই অংশটাই বুঝতে? এটা একটা অংশ, এটা আবার দরকার হয় বলি, যদি কারোর একটু সমস্যা থাকে সমস্যাটা দূর হয়ে যাক। প্রথমে আমরা দেখলাম ডি এ সিকোণ, ডি এ সিকোণটা কার সমান, ডিবি সি এর সমান, কারণ একই চাপ সিডি এর উপরে দণ্ডায়মান বলে সেই কথাটাই লিখলাম। একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বলে সি এ ডি কোণ সমান
সি এ ডি কোণ সমান সি বি এম কোণ, সিবিএম বা সিবিএম না লিখে এখানে ডিটা লিখলেই হতো, আমরা পরে লিখেছি ডি, ওটা দিলেও সমস্যা নাই। অর্থাৎ এখন এখান থেকে সি বাদ দিয়ে এফ এ এম কোণ সমান বা এম এ এফ কোণটা কার সমান, ই বি এম এর সমান, এইটা। এরপরে আবার দেখো এইটা আর এইটা সমান, ই বি এম কোণটা, ই বি এম কোণটা কার সমান, সি এম ই এর সমান। কারণ কি উভয়ই বি এম ই এর পূরক কোণ, এই কোণের পূরক। এটা কি কারোর বুঝতে সমস্যা আছে? এখানে এই কোণের পূরক কিভাবে হলো, যেহেতু কর্ণ দুইটা পরস্পর লম্ব অতএব এইটার এইটা মিলে 90। আবার বি এম ই ত্রিভুজের এইটা যদি 90 হয় তাহলে এইটা আর এইটা মিলে কি 90। তাহলে দেখা যাচ্ছে এইটা এর পূরক, হ্যাঁ, আবার এরও পূরক, এই কোণটা এরও পূরক এরও পূরক, অতএব এইটার এইটা সমান। সেই কথাটা এখানে লেখা হয়েছে, ইবিএম সমান সিএমই, কারণ উভয় এর পূরক। তাহলে এই দুইটা থেকে আমরা কি পাবো? স্যার, হ্যাঁ বলো। ওই যে চিত্রে এম ইটা তো বিসি এর উপর লম্ব, তাই না? কিন্তু এম এডি ইটা, হ্যাঁ লম্ব না। হ্যাঁ হ্যাঁ, এম ইটা বিসি এর উপরে লম্ব, এটা বিসি এর উপরে লম্ব, বিশেষ নির্বাচনে বলেছি এবং লেখা আছে এটা 90। ঠিক আছে, তাহলে এখন এই দুইটার থেকে আমরা কি লিখতে পারি, এম এ এফ কোণ সমান সি এম ই কোণ, এই যে এটা লিখলাম। তার মানে এইটা আগে দেখাইলাম এর সমান, আবার যেহেতু এইটা এর সমান অতএব আমরা এইটা আর এইটা সমান লিখলাম এই লাইনে, এই আন্ডারলাইন করা অংশটাই। এরপরে আবার কি, এই কোণটা মানে সি এম ইটা আবার এ এম এফ এর সমান, তাহলে এই কোণের বদলে আমরা এইটা লিখলাম, এই এখানে এম এ এফ সমান সি এম ই, সি এম ই এর পরিবর্তে কি লিখলাম, এ এম এফ লিখলাম। তাহলে এম এ এফ সমান কি হলো, এ এম এফ, এইটা পেলাম। এই কোণ আর এই কোণ সমান পেলাম। এখন এই কোণ দুইটা কোন ত্রিভুজে আছে, এ এম এফ ত্রিভুজে কোণ, সেইটা এখন লিখলাম। এখন এ এম এফ ত্রিভুজে এম এ এফ কোণ সমান এম এ এম এফ কোণ, এইটা আর এইটা সমান হলে কোণের বিপরীত বাহু কি হয়, সমান হয়। তাহলে এই বাহুটা আর এইটা সমান, সেই কথাটা লিখলাম 1 নম্বরে। যদি কারোর এখানে কোশ্চিন থাকে বলতে পারো। কি কোশ্চিন কি কারোর আছে? আচ্ছা, তাহলে এবার বাকি অংশটা দেখি। এইবার কিন্তু একটা কোশ্চিন করব তোমাদের। আবার ওই যে জিনিসটা বলতেছি দেখো, এই কোণটা এইটার সমান, আবার এইটা এইটার সমান, আবার এইটা এইটার সমান। ভালো করে বোঝো, এই কোশ্চিনটা কিন্তু আবার ঘুরায় কোশ্চিন করব। এই কোণটা কার সমান, এটার সমান, একই চাপের উপরে দণ্ডায়মান। আবার এইটা এর সমান, কারণ উভয় এর পূরক কোণ। আবার এইটা এর বিপরীত কোণ, অতএব এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণটা মানে একটা লাইনে 4টা কোণ সমান লেখা যাচ্ছে। স্যার, হুম, বলো। এই যে কোণ এম এ এফ আর কোণ ই বি এম, এম এই দুটো যে এম এ এফ কোণ, হ্যাঁ, আর এ এম এফ কোণ সমান, হ্যাঁ। না না স্যার, এটা না, আমি বললাম যে এম এ এফ কোণ, হ্যাঁ, বলো। এম এ এফ কোণ, এই কোণটা বলো। হ্যাঁ, ই বি এম সমান ই বি এম। ই ই এম এর সমান, এটা কেন সমান? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কেন ওই সমান যে, আর একটু ক্লিয়ার করে বললে স্যার আমি মানে আচ্ছা ভালো। আচ্ছা, এইটা কি সমান, সি এ ডি কোণটার সি বি ডিটা এইটার এটা কি সমান?
এটা কি জি বুঝছো? স্যার, এইটা সমানের কারণটা কি? হ্যাঁ এইটা হ্যাঁ স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা, ওই যে একই চাপ সিডি এর উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলে, ওটা কি জেনারেল ম্যাথ এখনো পড়া হয় নাই? তাহলে একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। জেনারেল ম্যাথে এটা কি এখনো হয় নাই? হয়ে যাওয়ার কথা তো। খান, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সেটা তো আগেই বলেছি, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। হ্যাঁ, এরকম কোশ্চিন থাকলে বলবা। আচ্ছা, তাহলে আমরা এইখানে কি পেলাম? এই ত্রিভুজে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণ দ্বয়ের বিপরীত বাহু কি হবে? সমান হবে। অর্থাৎ আমরা পেলাম এ এফ সমান এফ এম, এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন আমি দেখি কোশ্চিন করবো একজনকে। ইমতিয়াজ আরেফিন, আমার কথা শুনতে পাচ্ছ? ইমতিয়াজ, Yes, sir. তুমি কি বুঝেছো? না স্যার। তা আমি কতবার বলতেছি যে বুঝেছো কিনা, বলতেছো না, তাহলে তো সমস্যা গো। কোথায় বোঝো নাই বলতে পারবা? স্যার আমি তো না স্যার, আরেকজন বললো বোঝে নাই। ওকে, আফফান 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 খালি এইগুলোই করে। আচ্ছা আচ্ছা, যদি কেউ না বুঝে থাকো বলো, আমি তো বারবার বলতেছি যদি না বুঝো, যদি বুঝার মনোযোগ থাকে তাহলে ইয়ে করো, আর বুঝার পরে যদি বলো যে না বুঝি নাই, তখন তো আর বোঝানো যাবে না যদি বুঝেও। আচ্ছা ঠিক আছে, তো আমি ইমতিয়াজের কাছে কোশ্চিন করতে চাচ্ছি। এখন যদি আমরা এই কোণটা লিখি, এই কোণটাকে কি আমরা এটাকে ওয়াই দিলাম, এইটা কি এইটার সমান হবে ইমতিয়াজ? ইমতিয়াজ, Yes, sir. এটা কি এটার সমান হবে? এই যে এই কোণটা, এই কোণটার নাম দিতে পারে কি? এম ডি এফ। এইটা কার সমান হবে? ই CA. টি এম। হ্যাঁ হ্যাঁ, এটার সমান। কারণ কি? এইটা আর এইটা দেখো, এটি এর উপর দণ্ডায়মান। হ্যাঁ হ্যাঁ, এ বি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই তাহলে এবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এইটা আর এইটা আমরা সংক্ষেপ ছোট করে লিখছি। তাহলে এইটা সমান এইটা পেলাম। আবার দেখো এইটা আর এইটা সমান কিনা? সমান। কারণ এই এক্স এরও পূরক, এরও পূরক, কারণ এই দুটা মিলে 90, যেহেতু কর্ণদ্বয় পরস্পর লম্ব, এই দুটা 90। আবার এম ই সি ত্রিভুজের এটাও 90, তাহলে এই দুইটা মিলেও 90। তাহলে আমরা বলতে পারছি এই মাঝের এইখানে যে কোণটা আছে, এই কোণটা এইটারও পূরক, এইটারও পূরক। তাহলে এইটার বদলে আমরা এই কোণটা লিখতে পারবো, এই কোণটা লিখতে পারবো। তো এই কোণটা কি? বিএমই। আবার বিএমইটা, এইটা আবার এইটার সমান, কারণ বিপ্রতীপ কোণ সমান। তাহলে বিএমই এর বদলে লিখতে পারবো ডি এম এফ, এই কোণ লিখতে পারবো। এখানে কারো কোশ্চিন থাকলে বলো এই লাইনটাই। জি স্যার, পুরো কোণের স্যার পার্টটা স্যার আরেকবার স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ অবশ্যই। স্যার হ্যাঁ এটা তো স্যার, এই যে এখানে তো বুঝলাম এই যে বিএমই কোণ ইজ ইকুয়ালস টু আচ্ছা, ডিএমএফ, কারণ বিএমই কোণ, হ্যাঁ বলো তারপরে। এটা তো স্যার ইজ ইকুয়ালস টু ডিএমএফ কোণ, এটা তো বিপ্রতীপ কোণের। হ্যাঁ, কিন্তু স্যার তার আগে এটা কি করলেন, এই যে পুরো আচ্ছা কোণের তার ওটা আগে আমি তো বলতেছি আমরা, ধরে নাও প্রথমে লিখলাম কি এই কোণটা আর এই কোণটা, এটা তো সমান, তাই তো জি স্যার সমান এইটুকু না? বুঝছি। আমি এটা হ্যাঁ তো এটা এক বুঝছি। লাইনে লিখছি, হ্যাঁ এইটা এটা সমান। আবার এইটা কিন্তু এইটার সমান। কারণ কি? এই যে এক্সটা, এইটা এর পূরক, আবার এই কোণটাও এর পূরক, তাহলে এইটার এইটা কি হবে? সমান হবে, মানে সমান হবে। উভয় স্যার আচ্ছা, ইএমসি এর পূরক নাকি? হ্যাঁ এই যে আগে আবার এই বিষয়টা তাহলে ভালো করে বলি।
যারা একটু মনোযোগ হবে যাতে কারোর সমস্যা না থাকে। বি এম সি কোণ এই দুইটার যোগফল কত ডিগ্রি বলো তো? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ কর্ণদ্বয় পরস্পর লম্ব। এরপরে এই ত্রিভুজের এই কোণটা আবার 90 ডিগ্রি, যেহেতু এমিটা বিসি এর উপরে লম্ব আঁকা হয়েছে, ওই যে বিশেষ নির্বাচনে বলা আছে এটা যদি 90 হয় তাহলে এইটা মিলে কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি এইটার পূরককে এক্স, আবার এইটার পূরককে এক্স, তাহলে এইটা কি হবে? সমান। সমান হবে। অসমান, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ বুঝবা, এরকম তো মাঝে মধ্যে হতেই পারে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এইটা সমান এইটা লিখলাম, এরপরে আবার এইটার সমান লিখলাম, এরপরে আবার এইটার সমান লিখলাম। ও সরি, এই জায়গায় একটা ভুল বলেছিলাম, এইটার সমান লিখলাম, এরপরে এইটার সমান পূরক কোণ হিসাবে, আবার এইটার সমান বিপ্রতীপ কোণ হিসাবে। তাহলে আমরা কি পেলাম যে ত্রিভুজ ডি এম এফ এ এইটা আর এই কোণটা সমান। এখন ত্রিভুজ ডি এম এফ এম ডি এফ কোণ সমান ডি এম এফ কোণ। এই এখন এই ত্রিভুজের এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই বাহু দুইটা সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান। এইটা তো না, এর বিপরীত বাহু এইটা আর এর বিপরীত বাহু এইটা, তাহলে এইটা আর এইটা সমান। তার মানে আমরা লিখতে পারি এফ ডি সমান, অতএব এফ ডি সমান এ এম এফএম স্যার, এফ এম ঠিক আছে। তাহলে এই দুইটার দিকে তাকাও তো, 1 এবং 2 এর দিকে তাকালে কি লিখতে পারি? এফটা এফ এম এর সমান, আবার এফ ডিটাও এফ এম এর সমান। যেহেতু এইটা সেম, দুইটা এর ডান পক্ষ সেম, অতএব এ এফ আর এফ ডি কি হবে? সমান হবে। অতএব এ এফ ইকুয়াল এফ ডি, প্রমাণিত। অপমান তো হয়ে গেছে। হ্যাঁ, এই আমি মোটামুটি চেষ্টা করেছি। এখন যদি কেউ না বুঝে বসে থাকে তাহলে তাকে তো শেখানো যাবে না। আশা করি সবাই বুঝেছো, পড়তে পড়তে যেটা ঘাটতি থাকবে সেটা হয়ে যাবে। তাহলে এই ব্যাপারে আর কোনো কোশ্চিন থাকলে বলতে পারো। কোশ্চিন আছে? না স্যার, এটা পুরো বুঝছি। পুরো বুঝেছো? কিন্তু আমি তো এইভাবে ক্লাস নিয়ে পুরো বুঝেছো? এই কোশ্চিনটা আর কিভাবে ঘুরাই দিলে থাকতে পারে দেখি। মাহির বলো, মাহির শুনতেছো? মাহির, Yes, sir. আচ্ছা মাহির, তুমি কি এটা বুঝেছো? মাহির কথা বলো। Yes, sir. আচ্ছা আচ্ছা, মোটামুটি বুঝেছো নাকি না সম্পূর্ণটাই ভালো বুঝেছো বলো আগে। Sir, মোটামুটি মোটামুটি বুঝেছো তো, ভালো বুঝেছো এরকম কেউ বলো তো যে স্যার আমি ভালো বুঝেছি, একটু বলো, সমস্যা নাই। তুমি স্টুডেন্ট, স্যার, আমি টিচার, কোনো সমস্যা নাই, তোমার মতামত বলো। কে বলবা যে ভালো বুঝেছি? স্যার আমার মনে হয় স্যার আমি ভালো বুঝেছি। আচ্ছা, আমিও বুঝছি। ধন্যবাদ। তাহলে তোমার মনে হয় বলতে শান বলতেছো, আর কে? স্যার ইফতেখার। কি? ইফতেখার স্যার। ইফতেখার। ইফতেখার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, শানের সাথে তো কথা হলো, ইফতেখার এবার একটু আমার সাথে কথা বলো। এই জ্যামিতিটার প্রত্যেকটা উপপাদ্যে একটা শর্ত দেওয়া থাকে, সেই শর্তের আলোকে আর একটা জিনিস প্রমাণ করতে হয়। তার মানে একটা হচ্ছে কন্ডিশন আর একটা তার রেজাল্ট থাকে, ঠিক আছে? একটা শর্ত দিয়ে আর একটা ফলাফল প্রমাণ করতে বলে, তা আমরা ওইটাকে যদি এইভাবে বলি, একটা কন্ডিশন আর একটা তার রেজাল্ট। তাহলে এই জ্যামিতিটার কন্ডিশনটা কি?
কন্ডিশন কন্ডিশন বলো। কর্ণদ্বয় স্যার পরস্পর লম্ব হতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে তারপর স্যার কর্ণের মানে যে বিন্দুতে ছেদ করবে এটা থেকে বিপরীত তুমি কি একটা বাহুর উপর লম্ব টানতে হবে। ইফতেখার বলতেছো নাকি শান বলতেছো? স্যার ইফতেখার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। তো ভালো হয়েছে তুমি যতটুকু পেরেছো, কিন্তু এখানে শর্ত কয়েকটা আছে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে, তার মানে এ বি সিটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত না হলে তো আর এই কোণটার এই কোণটা সমান বলতে পারতাম না। ঠিক আছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এটা একটা শর্ত। তারপরে কি, কর্ণদ্বয় পরস্পর লম্ব, এটা আর একটা শর্ত। এই দুইটা এখানে সাধারণ শর্ত। এরপরে বিশেষ শর্ত হচ্ছে, যদি এম বিন্দু হতে বিসি এর উপরে এমইটা লম্ব হয়, তার মানে এম বিন্দু হতে যে কোনো একটা বাহুর উপরে যদি লম্ব টানা যায়, সেই লম্বকে আবার বর্ধিতাং বাড়াইলে কি হয়, এই বাহুর বিসিটার মধ্যবিন্দু দিয়ে যায় বা এইটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে বিশেষ শর্তটা কি, এম হতে যদি বিসি এর উপরে লম্ব আঁকা হয়, তার বর্ধিত অংশ বিসি এর বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এম ইটা বিসি এর উপরে লম্ব হলে এম এফটা এডি কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে রেজাল্টটা কি, ফলাফলটা কি দাঁড়াচ্ছে, এফ এডি এর মধ্যবিন্দু ম্যাক্সিমাম উপপাদ্যের বিপরীত উপপাদ্য থাকে, বিপরীত উপপাদ্য থাকে। তাহলে এইটার ঘুরাই দিলে কি দিতে পারে, যে প্রথম শর্ত দুইটা ঠিক আছে, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু এবং কর্ণদ্বয়ের ছেদ বিন্দু যোগ করে বর্ধিত করলে অপর বাহুকে অপর বাহুর উপরে লম্ব হয়। এইটা কি দিতে পারে না? জি স্যার, এটা দিতে পারে। আচ্ছা, দিতে পারে। এইটা তোমরা চেষ্টা করবা। চেষ্টা করলে একটা সেকশনে 50 জন স্টুডেন্ট থাকলে হয়তো 10-15 জন স্টুডেন্ট ইন্টারেস্টেড হয় বা তার থেকেও কম হয়। এরা কিছু না কিছু তো এখানে সম্পূর্ণটা না পারলেও পারে। আর মাঝে মধ্যে একটা সেকশনে জ্যামিতি যদি ঘুরাই দেওয়া হয়, 2-1 জন ছেলে সম্পূর্ণটাই পারে, সবাই কিন্তু পারে না জ্যামিতি যদি ঘুরাই দেওয়া হয়, কারণ সে ওইভাবে পড়ে অভ্যস্ত সবাই না। তা আমি এইটা তোমাদের দিলাম, চেষ্টা করবা। চেষ্টা করে যদি না পারো, আগামী ক্লাসে আমি 12 নম্বর উপপাদ্যটা পড়ানোর পরে এই জিনিসটা দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। পড়ানোর পরে এক্সট্রা Yes. ক্লাসে, কারণ তোমাদের আমি তো বেশি ক্লাস পাবো না। পড়ানোর পরে যারা বুঝতে চাও তাদের জন্য পরের সময়ে আমি ক্লাস, লাস্ট পিরিয়ডে তো থার্ড পিরিয়ডে থাকে তোমাদের সাথে। এই তো ঠিক আছে, আমি এটা বুঝে ফেললাম। এখন একটা জিনিস অবজেক্টিভে তোমাদের আসে এই কোশ্চিনটা খুব, সেটা হলো নববিন্দু বৃত্ত কাকে বলা হয়। এটা তো আমি শিখাই না, নববিন্দু বৃত্ত। মোটামুটি হলো। আগে বৃত্ত আঁকলাম কেন, একটু ভুল করে ফেললাম, সরি। আগে বৃত্ত আঁকার দরকার ছিল না। সময় কম, তাড়াতাড়ি। এই এর উপরে লম্ব আঁকলাম, এর উপরে লম্ব আঁকলাম। মনে করো এটা L1, এইটা L2, আর এইটা হলো L3। ঠিক আছে, লম্ব আঁকলাম। লম্ব তিনটা কি করলো, এটাকে L1 বিন্দুতে, এটাকে L2 বিন্দুতে, এটাকে L3 বিন্দুতে ছেদ করলো। এগুলোকে বলা হয় পাদবিন্দু। এরপরে এই ত্রিভুজের মধ্যমা মানে মধ্যবিন্দু তিনটা নির্ণয় করলাম, M1, এটার মধ্যবিন্দু M2, এটার মধ্যবিন্দু ধরলাম M3। তাহলে মধ্যবিন্দু তিনটা, পাদবিন্দু তিনটা, 6টা বিন্দু হলো। এরপরে এইটাকে ধরলাম লম্ব বিন্দু, ওটা হলো লম্ব বিন্দু। ও হতে এ শীর্ষের রেখাংশের মধ্যবিন্দু এটা ধরলাম।
এটাকে ধরলাম, এটা চিত্রটার একটু হতো, এটা ধরলাম O1, আর ও বি এর মধ্যবিন্দু এটা ধরলাম O2, আর সি ও এর মধ্যবিন্দু ধরলাম O3। তাহলে কয়টা বিন্দু পেলাম? স্যার 9টা। 9টা বিন্দু পেলাম। এই 9টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এই 9টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। এটা L3, এটা O3। মনে করো একটা বৃত্ত ভালো করে যদি স্কেল ধরে আঁকা হয় তাহলে এটা হবে। এই বিন্দুটার নাম কি? নববিন্দু বৃত্ত। নববিন্দু বৃত্ত। নববিন্দু বৃত্তের কেন্দ্র কোথায় থাকে? পরিকেন্দ্র আর লম্ব বিন্দুর মধ্যবিন্দু কোথায় থাকে? পরিকেন্দ্র আর লম্ব বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু। ঠিক আছে। আর